আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইন মাই চ্যানেল ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চ্যানেলের পরিস্থিতি তেমন ভালো না। অনেক ভিডিওতেই বলতেছি। আপনারা যারা ভিডিও দেখেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমরা অতি শীঘ্রই গল্পটা শেষ দিয়ে দিব। সবার আগেই গল্পটা শেষ দিয়ে দিব। তাই যারা ভিডিও দেখতে চান তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। সকালে মার আগেই তুর্য ঘুম থেকে উঠল পড়ল। মায়া তখন তুর্যর বুকে মুখ বুজে বিড়ালের ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমাচ্ছিল। তুর্য মায়াকে নিজের আরেকটু কাছে টেনে নিত। একারই উপলব্ধি করলো মার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তুর্য ভাবলো মায়াকে তাড়াতাড়ি গোসল করিয়ে একটু খাবার খাইয়ে মেডিসিন দেওয়া উচিত। তাই তুর্য ধীরে ধীরে মায়াকে ডাকতে থাকে। মার কানে তুর্যর সেই ডাক পৌঁছালো না বোধ হয়। তাই তুর্য এবার মায়াকে জোরে জোরে ডাকতে শুরু করলো। তুর্যর এত জোরে ডাকাডাকি করাতে মার ঘুম ভেঙে গেল। তখনই মায়া ঘুম থেকে উঠে রেগে গিয়ে বলল, হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আস্তে কথা বলতে পারেন না? মায়া তুর্য কপাল কুঁচকে বলল, সিরিয়াসলি আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? গত 15 মিনিট ধরে তোমাকে ধীরে ধীরে ডাকছিলাম, কিন্তু তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। তুমি তো নাকেতে ল দিয়ে ঘুমাচ্ছিলে, আর এখন একটু জোরে ডেকেছি বলে আমি ষাঁড় হয়ে গেলাম। হায় রে কপাল! তুর্য, কে বলেছে আমাকে ডাকতে? আমাকে আর একটু ঘুমাতে দিন। মায়া, তোমাকে ঘুমাতে কে মানা করেছে? তুমি এখন আপাতত উঠে গোসল দিয়ে এসে খেয়ে নাও, তারপর অল্প কিছু মেডিসিন নিয়ে নাও। তাহলে আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাবো না। তোমার শরীরের তাপমাত্রা স্বাভাবিক নেই, ভালোই জ্বর বাঁধিয়েছ। এখনই মেডিসিন না খেলে জ্বর আরো বেড়ে যাবে। মেডিসিন খেয়ে সারাদিন ঘুমিয়ে থেকো, আমি কিচ্ছু বলবো না তোমাকে। তুর্য। মায়া তুর্যর কথায় কোনো পাত্তা না দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করে। তা দেখে তুর্য মায়াকে কোলে তুলে নেয়। মায়া হঠাৎ অনুভব করে সে শূন্যে ভেসে আছে। তাই সাথে সাথে চোখ খুলে ফেলে। চোখ খুলতেই মায়া দেখতে পায় তুর্য তাকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। তাই মায়া নিজের দুর্বল শরীরের সবটুকু শক্তি দিয়ে তুর্যকে জোরে জোরে বলতে থাকে, আমাকে নামিয়ে দিন, আমি নিজেই গিয়ে গোসল দিয়ে আসছি। তাড়াতাড়ি আমাকে আপনার কোল থেকে নামান। মায়া তুর্য মার কোন কথা শুনল না। সে মায়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার অন করে দিল, যার ফলে মায়া, আকার এবং তুর্য দুজনেই ভিজে একাকার হয়ে গেল। মায়া সম্পূর্ণ ভিজে যাওয়ার পরে তুর্য মায়াকে নামিয়ে দিল। পানির স্পর্শ পেতেই মার শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোড়া শুরু হতে থাকে। মার পরনে এখনো তুর্যর সেই সাদা শার্টটা কোনো রকম জড়ানো ছিল। মায়া নিজের শরীরের এই জ্বালাপোড়ার উৎস খুঁজতে কাঁধের কাছ থেকে একটু কাপড় সরাতেই মায়া দেখতে পায় গতরাতে তুর্যর দেওয়া কিছু ভালোবাসার চিহ্ন, যাকে সহজ ভাষায় লাভ বাইট বলা হয়। সেগুলো দেখে মায়া ভীষণ লজ্জা পেল, কিন্তু তুর্য সেদিকে কোন খেয়ালই নেই। তুর্য এখন ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মার দিকে। মার পরনে থাকা সাদা শার্ট পানি পেতে ভিজে লেপ্টে গেছে মার শরীরের সাথে, যার ফলস্বরূপ মার শরীরের প্রতিটি ভাঁজ এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হয়ে আছে। তুর্যকে মার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া নিজের দিকে তাকালো। তুর্যর এভাবে তাকিয়ে থাকার আকার রণ বুঝতে পেরেই মায়া দুহাতে নিজের শরীর ঢাকার চেষ্টা করল। মার এভাবে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করা দেখে তুর্যটির কোণে দুষ্টু হাসি চলে এলো। তখনই তুর্য মায়াকে দেয়ালের সঙ্গে চেপে ধরে, তারপর মার দুহাত নিজের এক হাতের মধ্যে বন্দি করে মার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। পুরো 2 মিনিট পরে মার ঠোঁট ছেড়ে দিতেই মায়া রেগে গিয়ে বলে উঠল, সারা রাত অত্যাচার করে মন ভরেনি, এখন নতুন করে আবার অত্যাচার করা শুরু করেছেন। মায়া তুর্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমার ভালোবাসাকে তোমার অত্যাচার মনে হলো? তুর্য, ওগুলোকে আপনি ভালোবাসা বলছেন? আপনার ভালোবাসার চক্করে আরেকটু হলে আমার মরণ হয়ে যেত। মায়া, আই এম সরি বেবি, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। নেক্সট টাইম আমি যাই করব, তোমার কষ্টের কথা মাথায় রেখেই করব। আমার কথা বিশ্বাস না হলে আমাকে একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করার জন্য। কথা দিচ্ছি নিজের ভালোবাসার পরশ দিয়ে তোমাকে এমনভাবে মাতিয়ে তুলব যে কষ্ট তো দূরের কথা, আমার উপস্থিতিটাও টের পাবে না তুমি। তুর্য। মায়া কিছুটা রাগী ভাবে তুর্যর দিকে তাকিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করল, কি? মায়া তুর্য মার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দিল, ওয়ান মোর প্লিজ। তুর্য কথাটা বলার সাথে সাথে মায়া তুর্যকে ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের করে দিল। তুর্য মার কাণ্ড দেখে তো হাসতে শুরু করলো। মায়া অসুস্থ, তাই তুর্য এই মুহূর্তে সুযোগ পেলেও মার সঙ্গে কিছুই করতো না। সে তো শুধু মায়াকে রাগানোর জন্য কথাগুলো বলছিল। পুরো 20 মিনিট ধরে গোসল করার পরে মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো।
মায়ার পরনে রয়েছে তুর্যর অন্য একটা শার্ট। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল তুর্য তোয়ালে দিয়ে মাথা মুছছে। তুর্যকে মাথা মুছতে দেখে মায়া প্রশ্ন করল, ওয়াশরুমে তো আমি ছিলাম, তাহলে আপনি কোথায় গোসল করলেন? মায়া তুর্কে ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার রুমে। তুর্য মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, দরজা ভেঙে ফেলেছেন? মায়া দরজা কেন ভাঙবো, দরজা ভাঙার হলে তো কালি ভাঙতাম। তুর্য তাহলে ওই রুমে ঢুকলেন কিভাবে? মায়া কিভাবে আবার ঢুকবো, দরজা খুলে ঢুকেছি। তুর্য মায়া এবার বিরক্তি নিয়ে বলল, সেটাই তো বলছি, দরজাটা খুললেন কিভাবে? দরজাটা তো লক করা ছিল, আর রাতে তো আমরা অনেক খোঁজার পরেও চাবি পেলাম না। মায়া তা অবশ্য ঠিক, রাতে তুমি অনেক খুঁজেও চাবিগুলো পাওনি, কিন্তু আমি পেয়েছিলাম। তুর্যর মুখে এ কথা শুনে মায়া অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তারপর বলল, আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলবেন? মায়া আসলে হয়েছে কি, রাতে বাসায় ফিরে তুমি যখন চাবিগুলো খুঁজে পাচ্ছিলে না, তখনই আমি ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে নিয়েছিলাম টনি চাবির দুটো কোথায় রেখেছে। তুর্য মায়া বড় বড় চোখ করে তুর্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, চাবিগুলো কোথায় তা আপনি জানতেন, তাহলে রাতে বলেননি কেন? মায়া তুর্য ছোট বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, বলতে চেয়েছিলাম, কিন্তু তখনই তন্নির কথা মনে পড়ে গেল। ভাবলাম ছোট বোনটা আমার এত কষ্ট করে আমাকে তোমার কাছে যাওয়ার একটা সুযোগ করে দিল, সেই সুযোগ কাজে না লাগালে বোনটা আমার খুব কষ্ট পাবে। বিশ্বাস করো, আমি নিজের জন্য কিছু করিনি, যা করেছি আমার বোনটার কথা ভেবে করেছি, ও যাতে কষ্ট না পায় তাই তোমাকে কাল চাবির কথা বলিনি। তুর্য সব কথা শুনে মায়া রেগে গিয়ে তুর্যকে কয়েকটা টিন খুশি লাগিয়ে দিল। তারপর মায়া চলে গেল তার সে আগের রুমে। ওখানে গিয়ে আলমারি থেকে তার একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। মায়া একটা গেঞ্জি আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বেরোতেই দেখে তুর্য তার জন্য স্যুপ রান্না করে নিয়ে এসেছে। মায়া প্রথমে কিছুটা রাগ দেখিয়ে তুর্য রান্না করার স্যুপ খেতে না চাইলেও তুর্য তাকে জোর করে সেটা খাইয়ে দেয়। তারপর তুর্য পেইনকিলার সহ আরো কিছু মেডিসিন মার হাতে দিয়ে মায়াকে তাড়াতাড়ি সেগুলো খেয়ে নিতে বলে। মায়া ও বাধ্য মেয়ের মতো সেগুলো খেয়ে নেয়। মায়া মেডিসিনগুলো খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুতে যাবে, তখনই তুর্য বলল, আমি আমার আলমারির অনেকটা জায়গা খালি করে ফেলেছি, এখন তোমার প্রয়োজনীয় সবকিছু আমার রুমে নিয়ে যাব, তোমার জামা কাপড়গুলো আমার রুমে শিফট করতে আমাকে একটু হেল্প কর। তুর্য তার কোন প্রয়োজন নেই। মায়া কেন? তুর্য কারণ আমি আর ওই রুমে যাব না, আমি থাকবো না আর আপনার সাথে এক রুমে। মায়া আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মায়ের কথা শেষ হওয়ার আগেই তুর্য মায়াকে কোলে নিয়ে নিজের রুমে চলে যেতে থাকে। মায়া নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও তুর্যর মতো বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ মানুষের থেকে নিজেকে মুক্ত করা মার পক্ষে সম্ভব হয়নি। তাই মায়া এখন বাধ্য মেয়ের মতো বসে আছে তুর্যর বিছানায়, আর তুর্য একা একা মায়ার রুম থেকে মার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে নিজের রুমে। মায়া উপরে রাগ দেখালেও মনে মনে অনেক খুশি হচ্ছিল তুর্য এরকম পাগলামো দেখে। প্রতিটা মেয়েই চায় তার মনের মানুষটা তার জন্য একটু পাগলামো করুক, মায়াও তার ব্যতিক্রম নয়। কিন্তু মায়া তা মুখে প্রকাশ করতে নারাজ, সে চাইছে তুর্যকে আরেকটু বিরক্ত করতে। তখনই তুর্য বড় একটা বক্স হাতে নিয়ে এসে সোফার উপর রেখে মায়াকে বলল, এর মধ্যে তোমার সব কসমেটিক্স আছে, আপাতত এই বক্সটা আমি এখানেই রেখে দিলাম, পরে তুমি নিজের মতো করে গুছিয়ে রেখো। আর তোমার রুমটা আমি আবার লক করে দিয়েছি, তাই আজ থেকে অন্য রুমে থাকার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। তুর্য মায়া তখন একটু ঢং করেই বলতে শুরু করলো, মিস্টার আব্রাহাম খান তুর্য, আমাকে এভাবে নিজের রুমে বন্দি করে রেখে আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। মায়া তুর্য তখন ডান পাশের ভুরু উঁচিয়ে দুষ্টুমি ভরা কণ্ঠে উত্তর দিল, তোমার মনটা অলরেডি আমার, আর এখন থেকে তোমার দেহটা তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। আর তোমার মনটা যেহেতু অলরেডি আমার, তাই আপাতত আমার জন্য তোমার দেহটাই বেশি প্রয়োজন। তুর্য এভাবেই কেটে গেল আরো কিছুদিন। দুষ্টু মিষ্টি কিছু ঝগড়া আর খুনসুটির মধ্যে দিয়ে ভালোই চলতে থাকলো তাদের দুজনের সংসার। এর মাঝে মায়া বেশ কয়েকবার ইরার কাছে গিয়েছিল। ইরাও মায়া আর তুর্যকে এত সুন্দরভাবে সংসার করতে দেখে খুব খুশি হয়। তুর্যর বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে তুর্যের বিভিন্ন পছন্দ অপছন্দ সম্পর্কে ইরার ধারণা আছে, তাই ইরা প্রায়ই মায়াকে এটা ওটা করে তুর্যকে ইমপ্রেস করার বুদ্ধি দেয়। ইরার কথা অনুযায়ী কাজ করে আকার আর তুর্যর সম্পর্কের দিনে দিনে আরো উন্নতি হচ্ছে। মায়া আর তুর্যর সংসার দেখলে ইরা কখনোই জ্বলন অনুভব করে না, বরং তার এটা দেখে ভালোই লাগেছে। সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে না পেলেও তার বাসার মানুষটা নিজের ভালোবাসাকে আপন করে পেয়েছে এবং তারা দুজনে একসাথে অনেক সুখে আছে।
ইরার মতে ভালোবাসলেই যে তাকে আপন করে পেতে হবে এর কোন মানে নেই। ভালোবাসার মানুষকে দূর থেকে ভালো থাকতে দেখার মাঝেও অন্যরকম আনন্দ আছে। ইরা, মায়া যতবারই ইরাকে নতুন করে জীবন শুরু করার কথা বলেছে, ততবারই ইরা বলেছে যে কি দরকার মুভ অন করার, ভালোই তো আছি, নেই কোন চাহিদা, নেই কোন প্রত্যাশা। যদি কিছু থেকে থাকে তবে তা হলো এক বুক ভালোবাসা। জানো মায়া, একপাক্ষিক ভালোবাসার মজাই আলাদা। আমি সারা জীবন তাকে ভালোবেসে যাব, আর সে না পারবে আমার ভালোবাসাকে অনুভব করতে, আর না পারবে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে। সুন্দর না বলো ইরা? মায়া এই বিষয়ে অনেক বোঝানোর পরেও বরাবরই ইরার কাছে ব্যর্থ হয়। মায়া খুব করে চায় যে ইরা তার জীবনটাকে গুছিয়ে নিক, কিন্তু ইরা বরাবরই তার কথা শুনতে নারাজ। তুর্য আজ বিকেলে মায়াকে ফোন করে বলেছে ডিনারের জন্য মায়া যেন বিরিয়ানি রান্না করে। মায়া কারণ জানতে চাইলে বলল আজ নাকি তুর্যর এক বাংলাদেশি ফ্রেন্ড আসবে তাদের বাসায়। মায়া লন্ডনে আসার পরে তুর্য আজ পর্যন্ত তার বাসায় কোন ফ্রেন্ডকে নিয়ে আসেনি। আজ প্রথম তুর্যর কোন ফ্রেন্ড তাদের বাসায় আসবে। তাই মায়া সন্ধ্যের মধ্যে সব রান্না শেষ করে রাখলো। রাত 8টার দিকে কলিং বেল বেজে উঠতেই মায়া গিয়ে দরজা খুলে দিল। মায়া দরজা খুলতেই তুর্যর পাশে দেখতে পেল চেনা এক মুখ। রাত 8টার দিকে কলিং বেল বেজে উঠতেই মায়া গিয়ে দরজা খুলে দিল। মায়া দরজা খুলতেই তুর্যর পাশে দেখতে পেল চেনা এক মুখ। তাকে দেখে হাসি মুখে মায়া বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? মায়া অপর পাশ থেকে ইমন বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? ইমন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ভেতরে আসেন ভাইয়া। মায়া, তুর্য এবং ইমন মার পিছু পিছু ফ্ল্যাটে প্রবেশ করলো। মায়া দেখলো ইমনের হাতে বড় একটি লাগেজ রয়েছে। মায়া ভাবলো ইমন হয়তো তাদের সাথে এই ফ্ল্যাটে কিছুদিন থাকবে, তাই সাথে করে লাগেজ নিয়ে এসেছে। লাগেজটি নিয়ে ইমন এবং তুর্য চলে গেল তুর্যর রুমে। মায়া বুঝতে পারল না তুর্য কেন ইমনকে নিজের রুমে নিয়ে গেল। তখনই তুর্য তার রুম থেকে বেরিয়ে এসে বলল, বেবি প্লিজ কিছু মনে করো না, কোম্পানির কিছু সিক্রেট ফাইল বাসায় নিয়ে আসা হয়েছে। ওই ফাইলগুলো এখন আমরা দুজনে মিলে চেক করব। ফাইলগুলো চেক করতে অনেকটা সময় লাগতে পারে, তুমি ততক্ষণ পাশের রুমে থাকতে পারো। আমাদের কাজ হয়ে গেলে সবাই একসাথে ডিনার করব, ওকে? তুর্য, ওকে। মায়া তুর্যর কথা মতো মায়া পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে মায়া অনেকটা সময় ফোনে তন্নি এবং আতিয়া বেগমের সাথে গ্রুপে ভিডিও কল দিয়ে কথা বলে। রাত প্রায় 11টার দিকে তুর্য আর ইমনের কাজ শেষ হয়। তারপর তারা ফ্রেশ হয়ে এসে একসাথে ডিনার করছিল। ডিনার করতে করতে মায়া ইমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া আপনি কোথায় থাকেন? আমি তো প্রথমে শুনেছিলাম আপনি নাকি ওনার সাথে লন্ডনে থাকেন, কিন্তু কই লন্ডনে আসার পরে গত 9 মাসে তো আপনাকে একটা বারের জন্য দেখলাম না। মায়া, আসলে হয়েছে কি ভাবি? ইমন, এটা কি হচ্ছে ভাইয়া? আমাকে প্লিজ এভাবে আপনি আপনি করবেন না, আমাকে আপনার ছোট বোন ভাবতে পারেন। আমাকে আমার নাম ধরে ডাকলেই আমি খুশি হব। মায়া, ওকে, আজ থেকে তুমি আমার ছোট বোন। ইমন, মায়া, তো যেটা বলছিলাম, তুমি লন্ডনে আসার আগে তোমার হাজবেন্ড তার সকল ব্যবসা নিজেই দেখাশোনা করত। কয়েকটা দেশে তার ওকার কোম্পানি থাকায় মাসের 20-25 দিন থাকে সে সকল দেশে গিয়ে নিজের কোম্পানির দেখাশোনা করা লাগতো। কিন্তু তুমি লন্ডনে আসার পর থেকে সে লন্ডনেই খাঁটি গেড়েছে, তাই তার পরিবর্তে বিভিন্ন দেশে গিয়ে তার কোম্পানির সকল তথ্য তার কাছে পাঠাতে হয়। তার জন্যই গত 9 মাসে আমার একবারের জন্যও লন্ডনে আসা হয়নি। ইমন, মায়া বুঝতে পারল কাজের অতিরিক্ত চাপ থাকার কারণে ইমন লন্ডনে আসতে পারিনি। তাই মায়া ছোট্ট করে উত্তর দিল, ও বুঝতে পেরেছি। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে মায়া আবার বলতে শুরু করলো, আমি ভেবেছিলাম বাইরের কেউ আসবে। আপনার বন্ধু যদি আমাকে আগে বলতো যে আপনি আসবেন, তাহলে আমি ইরা আপুকে আসতে বলতাম। তারপর সবাই মিলে আজ সারা রাত আড্ডা দিতাম। মায়ার কথা শেষ হতেই তুর্য বলল, ইরাকে আমরাই সাথে করে নিয়ে আসতাম, কিন্তু আজ দুপুরের ফ্লাইটে বাংলাদেশের ব্যাক করেছে বলে সেটা সম্ভব হলো না। তুর্যর কথা শুনে মায়া অবাক হয়ে গেল। গত 3 মাসে ইরা এবং মায়ার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। মায়া যেমন নিজের সবকিছু নির্দ্বিধায় ইরার সাথে শেয়ার করে, ইরাও ঠিক তেমন ভাবে নিজের ছোট ছোট বিষয়গুলোও মার সাথে শেয়ার করে। সেই ইরা হঠাৎ এভাবে মায়াকে না জানিয়ে বাংলাদেশ চলে গেল। কাল রাতেও ইরার সঙ্গে মার ফোনে কথা হয়েছে। কই তখন তো ইরা মায়াকে কিছুই জানালো না এ বিষয়। মায়া তাই তুর্যকে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? কাল রাতেও তো ইরা আপুর সাথে আমার অনেকক্ষণ ফোনে কথা হয়েছে, কই ইরা আপু আমাকে তো কিছু বলল না। মায়া, কাল রাতে বলবে কিভাবে? ইরার বড় মামা হঠাৎ করেই আজ সকালে ব্রেন স্ট্রোক করেছ।
11টার দিকে ইরা আমাকে কল করে কান্না করতে করতে বলল ও নাকি বাংলাদেশ যাবে, কিন্তু ইমার্জেন্সি ভাবে কোন টিকিট পাওয়া যাচ্ছে না। তাই আমি দুপুরে আমার প্রাইভেট জেটে করে ওকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তুর্য, এখন ইরা আপুর মামার কি অবস্থা? মায়া, ইরার সাথে আমার আর কথা হয় নাই। তুর্য, ও মায়া। তারপর ডিনার শেষ হতেই তুর্য এবং মার থেকে বিদায় নিয়ে ইমন চলে যায় তার নিজের ফ্ল্যাটে। মায়া অনেকবার বলেছিল তাদের ফ্ল্যাটে আজকের রাতটা থেকে যেতে, কিন্তু ইমন বিভিন্ন অজুহাত দিয়ে চলে গেল। ইমন চলে যেতেই তুর্য পিছন থেকে এসে মার কোমর জড়িয়ে ধরল। মায়া তুর্য হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে শুরু করলে তুর্যর হাতের বাঁধন আরো শক্ত হলো। তুর্য অফিস থেকে ফেরার পর থেকেই মায়া কেন যেন তুর্যকে এড়িয়ে চলার চেষ্টা করছে। তুর্য তাই মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? তুর্য, না, রেগে থাকবো কেন? আমার রেগে থাকা মানায় না। মায়া। তুর্য মায়াকে নিজের দিকে ঘুরিয়ে মার মুখটা উঁচু করে মার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, তাহলে এভাবে কথা বলছো কেন? তুর্য। মায়া ছোট ছোট চোখ করে তুর্যর দিকে তাকিয়ে বলল, কিভাবে কথা বলছি? মায়া একটু অন্যরকম ভাবে। তুর্য, এটা আপনার মনের ভুল মায়া। তাই? তুর্য, মায়া। হঠাৎই তুর্য পকেট থেকে একটা রুমাল বের করে মার চোখ বেঁধে ফেলল। তারপর মায়াকে কোলে নিয়ে কোথাও একটা যেতে শুরু করলো। কয়েক পা হাঁটার পরেই তুর্য মায়াকে কোল থেকে নামিয়ে দিল। তারপর ধীরে ধীরে মার চোখ থেকে রুমালটা খুলে ফেলল। তুর্য মার চোখ থেকে রুমালটা সরাতেই মায়া চমকে উঠল নিজেদের রুম দেখে। পুরোটা রুম ফুল দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো রয়েছে বিছানার চারিপাশ। ঘরের পুরো মেঝেতে গোলাপের পাপড়ি বিছানো রয়েছে। ঘরটা দেখে মার মনে হচ্ছে যেন তার স্বপ্নের বাসর ঘর। তখনই তুর্য মার সামনে এসে তার পকেট থেকে কালো রঙের একটি বক্স বের করে মার সামনে ধরল। বক্সটি দেখে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি আছে এটাতে? মায়া, নিজেই খুলে দেখো। তুর্য। তুর্যর কথা মতো মায়া বক্সটি খুলে দেখলো। বক্সের ভিতরে নীলমা পাথরের সুন্দর একটি আংটি রয়েছে। আংটিটা দেখতে অসম্ভব রকমের সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে খুব দামি হবে। মায়া তুর্যর দিকে তাকিয়ে বলল, হঠাৎ এভাবে বাসর ঘর সাজানোর আর এত দামি উপহার দেওয়া কারণ জানতে পারি? মায়া, হঠাৎ এভাবে বাসর ঘর সাজানোর আর এত দামি উপহার দেওয়া কারণ হলো, আজ থেকে ঠিক 9 বছর আগে আজকের এই দিনটাতেই তুমি আমার জীবনে এসেছিলে। তোমার আমার দুজনেরই বয়সটা তখন কম ছিল, হয়তো জ্ঞানের অভাবে তখন তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। তাই এখন তোমাকে সেই মর্যাদা দিয়ে অতীতের সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। তুর্য। তুর্যর কথা শুনে মায়া আনন্দে তুর্যকে জড়িয়ে ধরল। তারপর তুর্যর গালে চুমু দিয়ে বলল, আপনার মনে আছে আজকের দিনটার কথা? জানেন আজকে সারাটা দিন আমার মনটা অনেক খারাপ ছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তো এসব মনেই রাখেননি। মায়া, কি করে মনে না রাখি বল? 10টা না 5টা না একটা মাত্র বিয়ে করেছি। সেই ম্যারেজ অ্যানিভার্সারিটা ভুলে গেলে হয়? তুর্য। মায়া খুশি হয়ে যায় তুর্যর কথা শুনে। তুর্য তখন মায়াকে বলে, বাসর ঘরের সব স্বামীরাই স্ত্রীদেরকে কিছু না কিছু উপহার দেয়। ভেবে নিও তোমার বাসর ঘরের উপহারটা আমার কাছে তোলা ছিল, সেটাই আজ দিয়ে দিলাম। তুর্য। মায়া খুশি মনে আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। তুর্য তখনই মায়াকে প্রশ্ন করে, আংটিটা পছন্দ হয়েছে? তুর্য। হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। জানেন আমি এর আগে কখনো এই ধরনের কোন আংটি দেখিনি। এই আংটিটার ডিজাইন, কাটিং সেফ সবকিছুর মধ্যেই অদ্ভুত রকমের সৌন্দর্য রয়েছে। আংটিটা নিশ্চয়ই অনেক দামি, তাই না? মায়া, অনেক দামি। তুর্য। কাল আমি এটা ভার্সিটিতে পড়ে গিয়ে জাইফাকে দেখাবো। মায়া, ওকে। তুর্য। মায়া কৌতূহলবশত তুর্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই আংটিটার দাম কত? মায়া, কোন গিফটেরই দাম জানতে চাওয়া ঠিক না। তুর্য। কথাটা বলেই তুর্য পানি খেতে নেয়। তখনই মায়া বলে ওঠে, আংটিটা দেখে যথেষ্ট দামি মনে হচ্ছে। কম করে হলেও এটা 10 থেকে 15 লক্ষ টাকা তো হবেই। মায়া। মার কথা শেষ হতেই তুর্যর মুখ থেকে সবটুকু পানি বেরিয়ে গেল। হঠাৎই তুর্য বিষম খেল। তুর্যকে বিষম খেতে দেখে মায়া এগিয়ে গিয়ে তুর্যর পিঠে হাত বোলাতে থাকলো। তুর্য কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আমি এত শখ করে তোমার জন্য আংটিটা আনলাম আর এটাকে তোমার 10-15 লক্ষ টাকার আংটি মনে হলো। আংটিটার উপরে যে পাথরটা দেখছো ওটা ব্লু রয়াল এর। তুর্য। তুর্যর মুখে ব্লু রয়াল নামটা শোনার সাথে সাথে মার হাত থেকে আংটিটা পড়ে যেতে নিল। মায়া কোনোভাবে আংটিটা ধরে অবাক হয়ে তুর্যর দিকে তাকিয়ে রইল, কারণ মায়া জানে যে নীল রঙের হীরাগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ব্লু রয়াল হীরক। এটি গোলকোন্ডা ব্লু নামেও পরিচিত। এই হীরার বাংলাদেশে মূল্য নির্ভর করে এর আকার, স্বচ্ছতা এবং রঙের ওপর।
তবে এই ধরনের হীরের দাম সাধারণত বাংলাদেশি টাকার কয়েকশো কোটি টাকা হয়ে থাকে। 44 মিলিয়ন মার্কিন ডলারে বা বাংলাদেশি টাকার প্রায় 440 কোটি টাকা বিক্রি হয় একটি নীল হীরা, ব্লু রয়াল। মায়া এখনো বিশ্বাস করতে পারছে না যে তুর্য তার জন্য ব্লু রয়ালের আংটি এনেছে। মায়া ভাবছে এটা কি সত্যি না স্বপ্ন। তখনই মার হাত থেকে আংটিটা নিয়ে তুর্য নিজে মার আঙ্গুলে সেই আংটি পরিয়ে দিল। তারপর আলমারির থেকে একটা প্যাকেট এনে মার হাতে দিয়ে বলল, যাও এটা পরে আসো, আমার খুব জোরে বাসর পাচ্ছে। তুর্য, এটা আবার কেমন কথা? মায়া, এখন আর কোন কথা বাড়িও না, প্লিজ এটা পরে আসো। তুর্য, মায়া তুর্যর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, যেটাই পরে আসি 5 মিনিট পর সেই তো খুলেই ফেলবেন, তাহলে আর এখন এগুলো পরার কি দরকার? মায়া, এই প্যাকেটে এমন কিছু ড্রেস আছে যা খুলতে আমার আরো বেশি মজা লাগবে। তুর্য, মায়া এই ঠোটকাটা লোকের সাথে কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলেই মায়া চিৎকার করে বলে, কুত্তা কি আনছি সেগুলা, আমি এগুলো পড়তে পারবো না। মায়া, বেবি তুমি ওগুলো পড়তে না পারলে আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দেব ওগুলো। তুর্য, মায়া উপায় না পেয়ে বাধ্য হয়ে সেই ছোট ছোট ড্রেসগুলো পরে নিল। তারপর কোনোরকমে ওয়াশরুম থেকে বাইরে এলো। মায়াকে দেখে তুর্যর নেশা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে এগিয়ে গিয়ে মার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তারপর ধীরে ধীরে মায়াকে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। তাদের ভালোবাসার সাক্ষী হলো আরেকটি রাত। সে সাথে দুমড়ে মুচড়ে যেতে থাকলো বিছানার উপরে থাকা গোলাপের পাপড়িগুলো। সকালে মায়া তুর্যর আগেই ঘুম থেকে উঠে পড়ল। তারপর দীর্ঘ উকার রোর হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। ওয়াশরুম থেকে ফিরে মায়া জাইফাকে কল করার জন্য ফোনটা হাতে নিল। ফোন হাতে নিতেই মায়া দেখল 1.5 ঘন্টা আগে ইরা বেশ কয়েকবার কল করেছে মায়াকে, কিন্তু মায়ের ফোন সাইলেন্ট থাকার কারণে মায়া বুঝতে পারেনি। মায়া কখনোই নিজের ফোন সাইলেন্ট করে রাখে না, তাদের অন্তরঙ্গ মুহূর্তের যেন কোন ব্যাঘাত না ঘটে তাই। গত রাতে তুর্য নিজের এবং মায়ের ফোন সাইলেন্ট করে রেখেছিল। মায়া আর দেরি না করে তখনই ইরাকে কল করলো। 2 বার রিং হতেই অপাশ থেকে ইরা ফোন রিসিভ করলো। ইরা ফোন রিসিভ করতেই মায়া বলে উঠল, আপু তুমি কেমন আছো? মায়া, এই তো আছি কোনো রকম। ইরা, আপু তুমি বাংলাদেশ পৌঁছেছ কখন? তোমার মামার এখন কি অবস্থা? মায়া, ইরা কান্না মাখা কণ্ঠে উত্তর দিল, আমি বাংলাদেশ পৌঁছেই তোমাদের জানিয়ে দেওয়ার জন্য তুর্যকে এবং তোমাকে কল করেছিলাম। আমি বাংলাদেশ পৌঁছেছি প্রায় 5 ঘন্টা আগে, এখন আমি হসপিটালে আছি। মামার অবস্থা ভালো না, ওনার এখনো ফেরেনি। বলেছেন 24 ঘন্টা পার না হলে তারা কিছু বলতে পারবে না। ইরা, নিজেকে সামলাও আপু, একটু ধৈর্য ধরো, আশা করি সব ঠিক হয়ে যাবে। মায়া, ইরা তখন কান্না করতে করতে বলল, কিভাবে ধৈর্য ধরি বলো? আমার বাবা মা যখন নিজেদের সুখ খুঁজতে ব্যস্ত ছিল এই মানুষটাই তখন বটবৃক্ষের মতো আমাকে ছায়া দিয়েছিল। আমি যখন রাতের পর রাত বাবা মায়ের শূন্যতা অনুভব করে কান্না করতাম, এই মানুষটা তখন আমার মাথায় হাত রেখে বলতেন, কাঁদছিস কেন, আমি তো আছি। আজ সেই মানুষটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অবস্থায় আমি কিভাবে ধৈর্য ধরি বলো? ইরা, মার কাছে ইরাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবু মায়া ইরার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ইরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। তারপর কথা বলা শেষ হতেই মায়া ফোন রেখে কিচেনে চলে যায় ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্ট রেডি করে মায়ার রুমে চলে আসে তুর্যকে ডাকতে। প্রতিদিনের তুলনায় আজ তুর্যর ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে। মার ডাক শুনে তুর্য ঘুম থেকে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে তুর্য অবাক হয়ে যায়। ঘড়িতে তখন 8টা বাজে। তুর্য কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। অফিসে যেতে দেরি হয়ে যাবে বলে তুর্য তাড়াতাড়ি গোসল করে এসে মায়াকে নিয়ে একসাথে ব্রেকফাস্ট করে। তারপর মায়াকে সাথে করে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে। লিফটে করে নিচে নামার সময় মায়া তুর্যকে বলল, সকালে ইরা আপু কল করেছিল, সে বাংলাদেশ পৌঁছেছে সেটা জানানোর জন্য। মায়া, ওর মামা এখন কেমন আছে? তুর্য, আপু বলল ওনার মামার অবস্থা নাকি খুব একটা ভালো না। মায়া, ও তুর্য, এমনিতেই আজ অনেক দেরি হয়ে গেছে, আজ আবার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে, তাই তুর্য আর কথা বাড়ালো না। প্রতিদিনের মতো আজও প্রথমে মায়াকে ভার্সিটিতে নিয়ে যাবে, তারপর মায়াকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে সে অফিসে চলে যাবে। অন্যদিকে বাংলাদেশের এক প্রাইভেট হসপিটালের করিডোরে বসে আছে ইরা। ইরার পাশেই বসে আছে তার বড় মামি ছোট মামা এবং বড় মামা সাইদুল শেখের যমজ 2 ছেলে অভ্র এবং শুভ্র, যারা বয়সে ইরার থেকে 2 বছরের বড়। ইরার মা স্বামী সন্তান নিয়ে বর্তমানে কানাডায় বসবাস করেন, তাই তিনি এখনো আসেননি। তবে ইরার মাও 2-1 দিনের মধ্যেই চলে আসবে।
এদিকে স্বামীকে এভাবে দেখে ইরার বড় মামি শারমিন শেখের অবস্থাও খারাপ হয়ে গেছে। গত কয়েক ঘন্টা যাবৎ ইরাই তাকে সামলাচ্ছিল। হসপিটালে পরিবারের সবাইকে দেখা গেলেও সাইদুল শেখের বড় ছেলেকে দেখা গেল না। মায়া তাই শুভ্র কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, অমনি ভাইয়া কোথায়? আমি আসার পরে একবারও ভাইয়াকে দেখলাম না। ইরা, ভাইয়া তো হসপিটালে ছিল, তুমি আসার আধা ঘন্টা আগে ভাইয়া কোথায় যেন গিয়েছে। শুভ্র। মায়া আর শুভ্র যখন কথা বলছিল তখনই একজন নার্স বাইরে এসে বলল, এমপি সাহেবের জ্ঞান ফিরেছে। নার্স। হসপিটালের বাইরে থেকে শোরগোল ভেসে আসছে। ইরার মামা সাবেক এমপি, তাই তার অসুস্থতার কথা শুনে হসপিটালের বাইরে সাধারণ জনতার ভিড় জমে গেছে। কিছুক্ষণ পরে হসপিটালের সামনে সারিবদ্ধভাবে 4টি গাড়ি এসে থামল। সামনের গাড়ি থেকে নামলো সাদা পাঞ্জাবি পরিহিত বর্তমান এমপি সাফরান শেখ, যার ডাক নাম অগ্নি। হসপিটালে ঢুকে অগ্নি সোজা চলে গেল তার বাবার কেবিনে। কেবিনে ঢুকতেই অগ্নি দেখল তার মা শারমিন শেখ তার বাবার পাশে বসে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে ইরা। অগ্নি এগিয়ে এসে একটা টুল টেনে তার বাবার পাশে বসল। তারপর বাবার হাতে হাত রেখে অশ্রুসিক্ত চোখে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা এখন তুমি কেমন আছো? অগ্নি। সাইদুল শেখ কোনোরকম উত্তর দিলেন, এখন অনেকটা ভালো আছি। সাইদুল শেখ। তারপর অগ্নি ইরার দিকে তাকিয়ে বলল, তুই কেমন আছিস? অগ্নি। এরা আস্তে করে উত্তর দিল, ভালো। ইরা। সাইদুল শেখের এই মুহূর্তে বেশি কথা বলা ঠিক না, তাই অগ্নি বাবা মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল ডক্টরের কাছে। অনেকটা সময় নিয়ে ডক্টরের কাছ থেকে তার বাবার রিপোর্ট সম্পর্কে বিস্তারিত সবকিছুই শুনতে থাকলো। ডক্টর অগ্নিকে বলল, ব্রেন স্ট্রোক, যা মস্তিষ্কের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায়। তার প্রধান কারণগুলো হলো রক্তনালীতে ব্লকেজ, ইসকেমিক স্ট্রোক বা রক্তনালী ফেটে যাওয়া, হেমোরেজিক স্ট্রোক। এই সমস্যাগুলো শরীরের বিভিন্ন কারণে হতে পারে, তবে স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো উচ্চ রক্তচাপ। এটি রক্তনাল দীর্ঘ কার্ডগুলিকে দুর্বল করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আপাতত তোমার বাবা আউট অফ ডেঞ্জার, তবে তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে উনি যেন হাইপার না হয়, কোন স্ট্রেস না নেয়, আর ওনাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। উনাকে মেন্টালি প্রেসার দিলে পুনরায় ওনার মস্তিষ্কের রক্তক্ষরণ হবার সম্ভাবনা রয়েছে। সেরকম হলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। ডক্টর, ঠিক আছে আঙ্কেল, আমি বাবার সম্পূর্ণ খেয়াল রাখবো। ডক্টরে রর সাথে কথা বলে অগ্নি আবার যায় তার বাবার কেবিনে। সাইদুল শেখ তখন ঘুমাচ্ছিল। শারমিন শেখ ছেলেকে দেখেই বলে উঠল, অগ্নি, একটা কথা বলবো, রাখবি বাবা? শারমিন শেখ। এভাবে বলছো কেন আম্মু? কি বলবে বলো? অগ্নি। ইরা অনেকটা জার্নি করে এসেছে, আবার এখানেও অনেকক্ষণ যাবত রয়েছে। তুই ওকে তোর সাথে করে বাসায় নিয়ে যা, ওর ফ্রেশ হওয়া প্রয়োজন। শারমিন শেখ। অগ্নি মায়ের কথা শুনে বাধ্য ছেলের মতো ইরাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে যাওয়ার পথে তাদের মধ্যে কথা হলো খুবই স্বল্প পরিমাণ। ইরা বাংলাদেশ গিয়েছে আজ 7 দিন হলো। প্রথম 4 দিন ইরার সাথে মার কথা হলেও গত 3 দিনে তাদের দুজনের কোন যোগাযোগ হয়নি। সকাল 7টা, মায়া ব্রেকফাস্ট রেডি করছিল, তখনই মার ফোনে নোটিফিকেশন টোন বেজে ওঠে। কিসের নোটিফিকেশন আসলো তা দেখার জন্য মায়া ফোনটা হাতে নেয়। তখনই দেখে ইরা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। আজ 3 দিন পরে ইরার মেসেজ দেখে মায়া খুশি মনে হোয়াটসঅ্যাপ ওপেন করে, কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করতেই মায়া অবাক হয়ে যায়। হোয়াটসঅ্যাপ ওপেন করতেই মায়া দেখল ইরার বধূ বেশে থাকার এক ছবি এবং তার সাথে ছোট্ট একটি বার্তা। উদ্ধৃতি চিহ্ন, কাল হঠাৎ করে কিভাবে যেন বিয়েটা হয়ে গেল, পরিস্থিতির কারণে তোমাদের জানাতেও পারলাম না। হোয়াটসঅ্যাপ ওপেন করতেই মায়া দেখল ইরার বধূ বেশে থাকার এক ছবি এবং তার সাথে ছোট্ট একটি বার্তা। কাল হঠাৎ করে কিভাবে যেন বিয়েটা হয়ে গেল, পরিস্থিতির কারণে তোমাদের জানাতেও পারলাম না। মায়া যেন কোনোভাবেই ইরার কথা বিশ্বাস করতে পারছে না। মায়া ভাবতেই পারছে না কিছুদিন আগে পর্যন্ত যেই ইরা বিয়ে করবে না বলে বসেছিল, সেই ইরা কিভাবে কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলল। মায়া ওই মুহূর্তেই ইরাকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পরে ইরা ওপাশ থেকে কল রিসিভ করলো। এরা কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মায়া বলে উঠল, আপু তুমি কি আমার সাথে মজা করছো? মায়া, মজা করতে যাব কেন? ইরা, তাহলে কেন বলছো যে তোমার বিয়ে হয়ে গেছে? মায়া, বিয়েটা হয়ে গেছে তাই বলছি। ইরা, সত্যি? মায়া, সত্যি। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? ইরা, না। মায়া, কি করলে বিশ্বাস হবে? ইরা, ভাইয়ার পিক দাও। না না, শুধু ভাইয়ার না, তোমাদের কাপল পিক দাও। মায়া, ওকে পাগলি, দিচ্ছি। ইরা, তখনই মার ফোনে আবার একটা নোটিফিকেশন আসল। ওকার। মায়া ফোনটা কান থেকে সরিয়ে সামনে এনে দেখলো সত্যি ইরা একটা কাপল পিক পাঠিয়েছে।
মায়া ছবিটিতে দেখলো ইরা অফ হোয়াইট কালারের জামদানি শাড়ি এবং তার সাথে ডায়মন্ডের জুয়েলারি পরে বধূ বেশে সোফায় বসে আছে। তার পাশে বসে আছে ইরার শাড়ির সাথে ম্যাচিং করা শেরওয়ানি পরিহিত এক সুদর্শন পুরুষ। ইরা যে সত্যি বিয়ে করেছে, এবার মায়া তা বিশ্বাস করতে বাধ্য হলো। তাই মায়া আবারও ইরাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কি করে, উনার নাম কি? মায়া, উনার নাম সাফওয়ান শেখ, ডাক নাম উনি, চট্টগ্রামের বর্তমান এমপি উনি। ইরার কথা শুনে মায়া অবাক হয়ে বলে, আপু তুমি তো দেখছি সে একটা জিনিস, বিয়ে করব না বউ, লের সোজা গিয়ে সংসদ ভবনে ডাকাতি করে দিলে। মার মুখে বাচ্চাদের মতো কথা শুনে ইরা হেসে ফেলল। তখনই মায়া আবার প্রশ্ন করে উঠল, আচ্ছা আপু সত্যি করে বলতো এভাবে হঠাৎ তোমাদের বিয়েটা হলো কিভাবে? মায়া, সে অনেক লম্বা ঘটনা, বলতে অনেক সময় লাগবে। ইরা, আপু আমার কাছে অনেক সময় আছে, তুমি বলো। মায়া, আমি লন্ডনে ফিরে তোমাকে সব বলবো, এখন এত কথা বলা যাবে না। ইরা, ওকে, এখন অন্তত আমার একটা প্রশ্নের উত্তর দাও। মায়া, আবার কি প্রশ্ন? ইরা, ফার্স্ট নাইট কেমন কাটলো? মায়া, পাজি মেয়ে, কানের নিচে দিব একটা, পরে কথা হবে, এখন রাখছি আমি। ইরা, কথাগুলো বলে ফোনটা কেটে দেয় ইরা। বেকনিতে চন্দ্রবিন্দু রিয়ে থেকে মায়ের সাথে কথা বলছিল ইরা। সে এতক্ষণ মার সাথে হেসে হেসে কথা বললেও এখন মন খারাপ করে তাকিয়ে আছে আকাশের দিকে তাকিয়ে থেকে আপন মনে বলতে থাকে, ভাগ্য কেন কখনো আমার সহায় হয় না। বাবা মাকে যখন খুব বেশি প্রয়োজন ছিল, তখনই তারা আমার থেকে দূরে চলে গেল। প্রিয় মানুষটাকে এক আকাশ পরিমাণ ভালোবেসেও পেলাম না। আর সবশেষে যখন জীবনটা একা পার করার সিদ্ধান্ত নিলাম, তখনই পরিস্থিতি আকারকে বাধ্য করল জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করতে। আমার সাথেই কেন এমন হয়? তারপর সে ভাবতে থাকে গত কয়েক দিনে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা। অতীত, সাইদুল শেখ কিছুটা সুস্থ হওয়ায় 3 দিন আগে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন ইরার মাও বাংলাদেশ আসে। সাইদুল শেখকে কিছুটা সুস্থ দেখে গত পরশু ব্রেকফাস্ট করার সময় ডাইনিং টেবিলে বসে বাড়ির প্রতিটা সদস্যের উপস্থিতিতে ইরা তার বড় মামিকে বলে, মামি তোমাকে একটা কথা বলার ছিল। ইরা, কি কথা? শারমিন শেখ, কাল আমি লন্ডনে ব্যাক করব। ইরা, শারমিন শেখ অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেন? শারমিন শেখ, লন্ডনে আমার সব কিছু রয়েছে, সেখানে তো আমাকে ফিরতেই হবে। ইরা, না, তোমাকে আর লন্ডনে ফিরতে হবে না। গত 5 বছর যাবৎ তোমাকে দেশে ফিরতে বলছিলাম, কিন্তু একবারের জন্য তুমি আমাদের কথা শুনোনি। লন্ডনে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলে, তাই করতে দিয়েছি। পড়াশোনা শেষ করার পরে দেশে না ফিরে ওখানে চাকরি নিয়ে বসলে, আমরা বারবার দেশে ফিরতে বলা সত্ত্বেও তুমি ফিরলে না। কিন্তু এবার আর তোমাকে শেষ সুযোগ দেওয়া হবে না। শারমিন শেখ, প্লিজ মামি, বোঝার চেষ্টা করো। ইরা, আমি কোন কিছু বুঝতে বা শুনতে চাই না। ইরা, বাংলার মেয়েরা কুড়িতেই বুড়ি, সে জায়গায় তোমার 27 বছর বয়স, লেখাপড়া চাকরি এসব অনেক হয়েছে, এবার একটু বিয়ে নিয়ে ভাবো। আমরা তোমার সংসার দেখতে চাই। শারমিন শেখ, সরি মামি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আগামীকাল রাতের ফ্লাইটে আমি লন্ডনে ব্যাক করব। ইরার কথা বলা শেষ হতেই অগ্নি শব্দ করে তার হাতে থাকা চামচটা প্লেটে রেখে দেয়, তারপর খাবার না খেয়ে চলে যায় সেখানে থেকে। ইরা সহ সবাই তাকিয়ে থাকে অগ্নির চলে যাওয়ার দিকে, কিন্তু কেউই বুঝতে পারেন না অগ্নির হঠাৎ রেগে যাওয়ার কারণ। ড্যাশ 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 ড্যাশ। রাতে ইরা যখন তার লাগেজ গোছাচ্ছিল, তখন শারমিন শেখ এসে ইরাকে বলল, তোমার মামা ডেকেছে তোমাকে, উনি তোমার সাথে কথা বলতে চায়। শারমিন শেখ, ঠিক আছে মামি, আমি এই জিনিসগুলো লাগেজে তুলে রেখে আসছি। ইরা, শারমিন শেখ আর কিছু না বলেই চলে গেল। ড্যাশ 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 ড্যাশ। 5 মিনিট পরে ইরা গিয়ে উপস্থিত হলো সাইদুল শেখ এবং শারমিন শেখের রুমে। সাইদুল শেখ তখন বিছানার উপর আতশোয়া হয়ে বসেছিলেন। সাইদুল শেখ ইরাকে আসতে দেখে খুব খুশি হলেন, তারপর সে ইরাকে তার পাশে বসতে বললেন। ইরাও চুপচাপ তার মামার পাশে গিয়ে বসল। তারপর সাইদুল শেখ ইরার মাথায় হাত বুলিয়ে বলল, মারে, তোকে কিছু কথা বলবো। সাইদুল শেখ, হ্যাঁ বলো না মামা। ইরা, মারে, জানি না কি কারণে আল্লাহ তাআলা আমাকে কোন কন্যা সন্তান দেয়নি, তবে তোর বাবা মায়ের অনুপস্থিতিতে আমি আর তোর মামি তোকে নিজের সন্তানের মতোই লালন পালন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সম্ভব হয়েছে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোর সকল ইচ্ছে, সকল আবদার পূরণ করার। সাইদুল শেখ, মামা তুমি এভাবে কেন বলছো? আমি আমার জীবনে যা করেছি, যতটুকু হয়েছি তার পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি। ইরা, আমার সেই অবদানের বিনিময়ে যদি তোর থেকে কিছু চাই তাহলে কি তুই আমায় তা দিবি? সাইদুল শেখ। ইরা তখন সাইদুল শেখের হাতের উপরে হাত রেখে তাকে আশ্বাস দিয়ে বলে, কেন দেব না মামা,
তুমি একবার চেয়ে তো দেখো, তোমার খুশির জন্য আমি আমার শেষ নিঃশ্বাসটাও তোমার নামে লিখে দিতে পারি। ইরা, মারে, আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, জানি না কখন খোদার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমাতে হবে। যদি বলি শেষ বেলায় শেষ ইচ্ছে হিসেবে আমি তোর আর অগ্নির বিয়ে দেখে যেতে চাই, তাহলে কি তুই রাখবি আমার কথাটা? সাইদুল শেখ। ইরা থমকে যায় তার মামার মুখে এমন কথা শুনে। সে ভাবতেও পারেনি তার মামা এমন কিছু চেয়ে বসবে। ইরা তখন সাইদুল শেখের হাতের উপরে রাখা হাতটা ধীরে ধীরে সরিয়ে নিতে থাকে। ইরাকে হাত সরিয়ে নিতে দেখে সাইদুল শেখ বুঝতে পারে যে ইরা তার কথাটা রাখতে পারবে না। তাই সে কান্না মাখা কণ্ঠে বলল, থাক, সমস্যা নেই, আমি হয়তো আমার সীমার বাইরে গিয়ে কিছু চেয়ে ফেল এ কাটছি। মানুষের জীবনের সব আশা তো আর পূরণ হয় না, শেষ বেলায় আমি না হয় এই একক্ষেত্রে নিয়ে মরলাম। সাইদুল শেখ। ইরা জীবনে যার অবদান সবচেয়ে বেশি, সেই মামার মুখে এমন কথা শুনে ইরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার মামার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না মামা, তোমার খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ইরার মুখে এমন কথা শুনে সাইদুল শেখ হীরার দিকে তাকিয়ে বলল, আমি চাই কালি তোমার আর অগ্নির বিয়ে দিতে। সাইদুল শেখ। ইরা কান্না করতে করতে বলল, তোমরা বিয়ের ব্যবস্থা কর, আমি রাজি আছি এই বিয়েতে। ইরা। তারপর কান্না করতে করতে সাইদুল শেখের রুম থেকে বেরিয়ে যায় ইরা। সাইদুল শেখের রুম থেকে নিজের রুমে যাওয়ার সময় ইরার দেখা হলো অগ্নির সাথে। অগ্নি ইরাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই ইরা অগ্নিকে ডেকে বলে, ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। ইরা, বল। অগ্নি, এখানে বলা যাবে না, আমার রুমে চলুন। ইরা, ওকে। অগ্নি। তারপর অগ্নি ইরার সাথে ইরার রুমে চলে গেল। রুমে ঢুকেই ইরা দরজা বন্ধ করে দিয়ে অগ্নির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মামা আপনার সাথে আমার বিয়ে দিতে চাইছে। ইরা, আমি জানি। অগ্নি। তারপর ইরা মাথা নিচু করে বলল, মামা আমাকে এমন ভাবে কথাটা বলেছে যে আমি না করতে পারিনি। আপনি প্লিজ মামাকে গিয়ে বলুন আপনি বিয়েটা করতে পারবেন না। ইরা, আমার পক্ষে এসব বলা সম্ভব না। অগ্নি, কেন ভাইয়া, আপনি তো চাইলেই পারেন এই বিয়েটা ভেঙে দিতে। প্লিজ আমাকে এটুকু সাহায্য করুন। ইরা, ডক্টর বলেছে বাবা যেন কোন কারণে কষ্ট না পায়, বাবাকে সবসময় হাসি খুশি রাখতে। এই মুহূর্তে বাবা কোন কষ্ট পেলে বাবাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। আমি চাই না আমার কারণে বাবার কোনো ক্ষতি হোক। অগ্নি, কিন্তু আমি পারবো না ভাইয়া এই বিয়েটা করতে। ইরা। তুর্য তখন নরম স্বরে ইরাকে জিজ্ঞেস করলো, কাউকে ভালোবাসিস? অগ্নি। ইরা মাথা তুলে অগ্নির দিকে তাকালো। তারপর অগ্নির চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, ইরা, তাহলে চল আমি আজকেই তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। অগ্নি, তা সম্ভব না ভাইয়া, ভালো আমি তাকে বেসেছিলাম, কিন্তু সে কখনো আমায় ভালোবাসেনি। সে তো তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখের সংসার করছে। ইরা, তাহলে তোর বিয়ে করতে কি সমস্যা? অগ্নি, আমি শুরু থেকেই জানতাম কখনো সে আমার হবে না, তবুও তার মায়া কাটিয়ে উঠতে পারিনি। আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। জীবনের 26-27 বছর তো পার করেই এলাম, বাকি বসন্তগুলো না হয় একাই কাটাবো। ইরা, যখন তুই জানিস যে তুই ভুল ট্রেনে উঠে পড়েছিস, তাহলে তোর উচিত সবচেয়ে কাছের স্টেশনে নেমে যাওয়া, কারণ সফর যতটা লম্বা হবে ফিরে আসাটা হবে ঠিক ততটাই ব্যয়বহুল। অগ্নি। ইরা অগ্নির কথা শুনে কান্না করতে করতে বিছানায় বসে পড়ল। তারপর বলল, পারছি না তো ফিরে আসতে। সে অন্য কারো, তবুও আমার মনে তারই আধিপত্য চলে। আর এদিকে মামা মামি আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি আর এগুলো নিতে পারছি না। ইরা, তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি। অগ্নি। অগ্নির কথা শুনে ইরার কান্না থেমে গেল। কান্না বন্ধ করে সে অগ্নিকে জিজ্ঞেস করলো, কিভাবে? ইরা, তোকে বিয়ে করার মাধ্যমে। অগ্নি, ভাইয়া কি বলছেন এসব? আমি তো বিয়েটাই করতে চাইছি না। ইরা, আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। তুই যতদিন বিয়েটা না করবি ততদিন সবাই তোর পেছনে পড়ে থাকবে। আর এই বিয়েটা না হলে বাবাও অনেক কষ্ট পাবে। এই মুহূর্তে বাবাকে কোনো প্রকার স্ট্রেস দেওয়া ঠিক হবে না। তার চেয়ে ভালো তুই বিয়েটা করে নে। তুই সবাইকে দেখাবি যে তুই নিজের ইচ্ছে বিয়েটা করছিস। বিয়ের পর পুরো দুনিয়া জানবে আমরা স্বামী স্ত্রী, আমরা সুখী দম্পতি। কিন্তু 4 দেয়ালের ভেতরে বদ্ধ ঘরে আমি কখনো তোর কাছে স্বামীর অধিকার চাইব না। তারপর বাবা কিছুটা সুস্থ হলে তুই লন্ডনে ফিরে যাস, আমি তোকে বাধা দেব না। অগ্নি। অগ্নির কথা শুনে ইরাও এক পর্যায়ে গিয়ে রাজি হয়ে গেলে এই বিয়েতে। ইরা বিয়েতে রাজি জেনে বাড়ির সবাই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। তারপর একদিনের মধ্যে ইরা এবং অগ্নির বিয়ে হয়ে যায়। বর্তমান। ইরা এতক্ষণ বেকনিতে দাঁড়িয়ে ভাবছিল গত 2 দিনে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা। হঠাৎ কে যেন পেছনে থেকে এসে ইরার কোমর জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় ইরা ভয় পেয়ে তড়িৎ গতিতে ঘুরে তাকালো।
ঘুরে তাকিয়ে ইরা দেখলো তার পিছনে অগ্নি দাঁড়িয়ে আছে। অগ্নিকে দেখে ইরার রাগী গলায় বলল, এটা কি ধরনের অসভ্যতা? ইরা, এখানে তুমি অসভ্যতার কি দেখলে? অগ্নি, আপনি এভাবে আমাকে তুমি তুমি করছেন কেন? আর আপনি আমাকে টাচ করলেন কেন? ইরা, বউকে তুই তোকারি করলে বিষয়টা খারাপ দেখায়। আর আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে টাচ করব এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অগ্নি, না, এটা কোন স্বাভাবিক ব্যাপার না। ইরা, কেন? অগ্নি, আপনি জানেন না কেন? ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ভুলে গেছেন আপনার সাথে আমার কি কথা হয়েছিল? ইরা, কি কথা হয়েছিল? অগ্নি, ইরা অবাক হয়ে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি জানেন না আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি আমাকে বলেছিলেন না যে বিয়ের পর পুরো দুনিয়া জানবে আমরা স্বামী স্ত্রী, আমরা সুখী দম্পতি। কিন্তু চার দেয়ালের ভেতরে বদ্ধ ঘরে আমি কখনো তোর কাছে স্বামীর অধিকার চাইব না। তারপর বাবা কিছুটা সুস্থ হলে তুই লন্ডনে ফিরে যাস, আমি তোকে বাধা দেব না। ইরা, অগ্নি ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, এ ধরনের কোন কিছু বলেছিলাম বুঝি? হয়তো বলেছিলাম। আসলে হয়েছে কি, রাজনীতি করি তো, তাই নির্বাচনের আগে সাধারণ জনগণকে অনেক কথাই বলতে হয়, নেক আশ্বাসও দিতে হয়। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে কয়েকটা কথা রাখি বলতো। তোমার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। যা বলেছি তোমাকে বিয়ে করার জন্য বলেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। অগ্নি, অগ্নির কথা শুনে ইরা কান্না করতে করতে বলে, আপনি আমাকে এভাবে ঠকাতে পারেন না। ইরা, আমি তোমাকে ঠকাইনি তো, শুধু কয়েকটা মিথ্যা কথা বলেছিলাম। নিজের পছন্দের মানুষকে নিজের রে পাওয়ার জন্য যদি 2-4টা লাশও ফেলতে হতো তবুও সাফওয়ান শেখ দ্বিতীয়বার ভাবতো না। আর সেখানে দুটো মিথ্যা বলেছি তোমাকে, এটাকেই তুমি এত বড় করে দেখছো। আমি কি বলেছি না বলেছি সেসব ভুলে যাও, আমাকে ভালোবাসতে শুরু কর। বিশ্বাস করো তোমাকে রানী করে রাখবো। আমাকে একটা সুযোগ দাও নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। অগ্নি, ভাইয়া, আমি আপনাকে আগেই বলেছিলাম আমি কখনোই বিয়েটা মানতে পারবো না। ইরা, তোমাকে মানতে হবে না, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। আমাদের সম্পর্কটা যেহেতু পবিত্র, আশা করি খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেবে। অগ্নি, অগ্নির কথা শুনে ইরা থমকে যায়। ইরা ভাবতেও পারেনি অগ্নি তাকে এভাবে ঠকাবে। ওদিকে ইরার বিয়ের কথাটা তুর্যকে জানাবে বলে খুশিতে মায়া দৌড়ে কিচেন থেকে বের হতে নেয়। ঠিক তখনই কার্পেটে পা পিছলে পড়ে যায় মায়া। তুর্য তখনও রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ মার চিৎকার শুনে ঘুম ভাঙে তুর্যর। ঘুম ভাঙতেই তুর্য দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মার কি হয়েছে তা দেখার জন্য। তুর্য দৌড়ে ড্রয়িং রুমে আসতেই দেখে মায়া মেঝেতে শুয়ে পেট ধরে ছটফট করছে। মায়াকে এই অবস্থায় দেখে তুর্য ভয় পেয়ে যায়। দৌড়ে মার কাছে যেতেই সে খেয়াল করলো যে মার প্রচুর ব্লিডিং হচ্ছে। তুর্য মার এমন হঠাৎ করে ব্লিডিং হওয়ার কারণ বুঝতে পারে না, তবে